জ্যোৎস্না রাতে জোনাকের আলোয় বাহিরটা আজ অনেক সুন্দর লাগছে, কিন্তু এটা একটি জীবন নিয়ে গল্প, তাই সেই গল্পটা আপনাদের শোনাতে চাই। এই রাতে রুমটিতে আজ চারিপাশে ফুলের পাপড়ি ছড়ানো, আর সাথে রয়েছে অনেকগুলো মোমবাতি। চারিপাশে ফুলের গন্ধে মো মো করছে, কিন্তু এই রুমেই বসে রয়েছে এক কিশোরী বধূ, যার আজ নতুন জীবনের শুরু। বিছানার মাঝে তানিশা ইয়া বড় ঘুমটাতে বসে রয়েছে চুপটি করে, আর মনে মনে বলছে, বজ্জাদের হাটটি এতক্ষণ অপেক্ষা করছি, তাও আসছে না। কত স্বপ্ন ছিল আমার এই রাত নিয়ে, কিন্তু আজ তা হবে না। আজ ওনার সাথে আমার সকল হিসাব করে নিতে হবে। অনেক বড় একটা সমস্যা চলে গেল, তাই ওনার সাথে আমি কিছু শেয়ার করতে চাই, কিন্তু উনি আসছেন না কেন? আজ তো ডেভিল, তার উপর আবার রাগী, জানি না কখন কি করে। হাজারো কথা তানিশা বলেই চলেছে, আর কাব্য সাদের উপরে এক পাশে দাঁড়িয়ে মনে মনে বলছে, কত বড় একটা গেম খেলা করলে তুমি মিস তানিশা। যখন আমার সাথে এসএমএস করতে, তখন ভাবতাম আমি কি এতটাই নিষ্ঠুর ছিলাম। তোমার সাথে কত দুষ্টুমি ভালোবাসার খেলা খেলেছি, সেগুলো তোমার আমার মায়াতে বাঁধাতে পারলো না। আর আমার গল্পের মায়াতে পড়ে গেলে হতে পারি ওটা আমি, কিন্তু আসলেই আমি না। এই গেমের উপহার তোমায় পেতে হবে ডিয়ার। তুমি আমার কাছে এসে ভুল করলে, এবার বুঝবে। কাব্য রাগে মুড নিয়ে নিচে চলে গেল। রুমে এসে দরজাটি লক করে ধীরে ধীরে তানিশার দিকে এগিয়ে যাচ্ছে। তানিশার কাছে বসে বলল, যাও ফ্রেশ হয়ে এসো। কাব্যর কথায় তানিশার সম্মতি দিয়ে ফ্রেশ হতে চলে গেল, আর কাব্য একটি বালিশ ও চাদর নিচে ফেলে দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তানিশা রুমে এসে এমন অবস্থা দেখে অবাক হয়। এ কি, আপনি চাদরটি এভাবে ফেলে দিয়েছেন কেন? ওগুলো নিয়ে সোফার উপরে যাও। কেন? কেন বুঝতে পারছো না? তোমার সাথে আমি এক বিছানায় একসাথে ঘুমাতে পারবো না, তাই ওখানে যে ঘুমাও। আপনার সমস্যা আপনি যান, আমার আপনার সাথে এক ঘরে এক বিছানাতে ঘুমাতে কোনো অসুবিধা নেই। দেখি সরেন, আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। তানিশাও কাব্যর এক পাশে চুপটি করে শুয়ে পড়ে, আর কাব্য তানিশার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। কাব্য উঠে বসে বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর তানিশাকে কোলে তুলে নেয়। এই, এ কি করছেন আপনি? তানিশাকে কোলে করে সোফার উপর থেকে ধপ্পাস করে ফেলে দেয়। ইউ মামুনি গো, তোমার মেয়ে গেল গো। এই ডেভিল আমাকে মেরে ফেলবে, আমার কবরটা গেল। চুপ, একদম চুপ। কাব্য ধমক দেওয়াতে তানিশা চুপ হয়ে যায়। আর একটা কথা না বলে এখানে চুপ করে ঘুমাও। কি হলো, ঘুমাও। তানিশা দ্রুত শুয়ে পড়ে চোখ বুঝে, আর কাব্য তানিশার এমন ভয় দেখে মুস্কি হাসি দিয়ে পিছনে যেয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তানিশা কাব্যর দিকে ঘুরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি জানি আমি না বুঝে কি থেকে কি করি তা আমারও অজানা। কি থেকে কি করে ফেললাম সেটা আমি বুঝে উঠতে পারছি না। হয়তো এমনটাই আমার জীবনে ছিল। আপনার সাথে আমার অনেক রকম ঝামেলা হয়েছিল। হয়তো আপনি আমায় ভালোবেসে ওইরকম করতেন, কিন্তু আমি সেগুলো ভালো মাইন্ডে নিতাম না, নিজেকে অসহ্য মনে করতাম। আপনার প্রতি বিরক্ত ছিলাম, কারণ আমি আগে থেকেই একজনের প্রতি দুর্বল ছিলাম, যেটা আপনি এখন জানেন। তাই আপনার প্রতিটি কাজ আমার কাছে ভালো লাগতো না, আপনার প্রতি কোনো ইচ্ছা ছিল না। কিন্তু পরবর্তীতে আমি সব বুঝতে পারি এবং আপনাকেও বুঝি, তাই আমি এরকম করি। এখন আপনি আমার কথাগুলো ভেবে দেখবেন, বুঝতে পারলে ভালো। আমি চাই অতীতে যা হয়েছে সেগুলো ভুলে যেয়ে নতুন ভাবে আমার জীবনটা শুরু করতে। যদি আপনিও চান তাহলে আমি কৃতজ্ঞ। কাব্য তানিশার কথাগুলো মন দিয়ে শুনছিল। আচ্ছা, আমাকে ভাবতে দাও। আচ্ছা। তারপর কাব্য মনে মনে ভাবতে লাগলো। তানিশার সব কথাগুলো আমার কাছে স্পষ্ট। আমি বুঝতে পারছি তানিশা আমার ভালোবাসায় কেন দুর্বল হয়নি। কারণটা হলো তানিশা আগে থেকেই একজনের প্রতি দুর্বল ছিল, তাই কি করতে সব কি করে ফেলেছে। আসলেই তো আমি এইটুকু সেন্স কাজে লাগাতে পারিনি। আর দেরি নয়, আমি সবসময় যা করি এখনো সেটাই করব। অতীত নিয়ে আমি থাকি না, তাই সবসময় বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে থাকি। এখন আমায় নিজের বর্তমান ঠিক করতে হবে। তানিশার সাথে অতীতে কি হয়েছে আর না হয়েছে সেসব ভুলে যাওয়াই ভালো। আমাকে এখন ওর জন্য প্রস্তুতি নিতে হবে। কাব্য এক গাল মুস্কি হাসি দিয়ে আবার ভাবে, আসলেই তানিশা, তুমি আমাকে বদলে দিলে। আমি তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, আর তুমি সব ভুল মিটিয়ে দিলে। এইভাবেই পাশে থেকো আমার।
খুব ভালোবাসা দেব তোমায়। তারপর কাব্য ভাবনা থেকে বের হয়ে বলল, তানিশা। হুম। কাব্য উঠে বসে, তানিশার দিকে এগিয়ে যে তানিশাকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুইয়ে দেয়। তারপর ভালোবাসার পরশে তানিশাকে রাঙিয়ে দেয়। কিছুক্ষণ পর তানিশা কাব্যর বুকের উপর শুয়ে আছে, আর কাব্য বলছে, আমি সব বুঝে গেছি ডিয়ার। জানো, আমি তোমায় খুব ভালোবাসি। প্রথম শুভ্রর বিয়ের পার্টিতে তোমার সাথে দেখা, আমি তোমায় চিনে ফেলেছিলাম। কত কাহিনী পেরিয়ে এলাম ভেবে দেখো। আমি সব ভুলে যেতে চাই, সব। এখন থেকে আমি তোমার মাঝেই থাকতে চাই। এভাবেই তোমার বুকটি আমার জন্য রেখো, আর কোনো কিছু চাই না আমি। রাখবো তোমায়, কিন্তু তোমার দুষ্টুমিগুলো কোথায় গেল আজ? জানি না। আমার জন্য একটি কাজ করে দেবেন? বলো। আমি অনেক সুন্দর কবিতা লিখি, শুনবে একটা? বলো। বাসর ঘরের ডেভিল বলে ভালোবাসবো সুন্দর করে, কিন্তু ডেভিল জানে না এটা রাজকন্যা মারবে ছাটা। কেমন হলো? আমি জানি খুব ভালো হয়েছে, কারণ আমি কোনো খারাপ করতেই পারি না। তাই আমি চাই এটা পাবলিশ করতে। আপনি সাহায্য করবেন? করবেন তো? কাব্য স্পষ্ট বুঝতে পারছে তানিশা কি বোঝাতে চাইছে। রাগে তার মেজাজটাই খারাপ, কিন্তু নিজেকে ঠিক করে কাব্য বলল, বাহ, আমার বউ খুব সুন্দর কবিতা বানায় তো। চিন্তা করো না, আমি সবকিছু করব। এখন ঘুমাও, রাত অনেক হয়েছে। সকালে তোমাকে আবার সবাই দেখতে আসবে। তানিশা কাব্যর বুকের উপরে ঘুমিয়ে পড়ে, আর কাব্য তানিশা চুলে বিলি কেটে দেয়, আর একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর কাব্য মনে মনে ভাবতে থাকে, গল্প দুজনেই লিখি, কিন্তু আমাদের জীবনটাই গল্পের মতোই চলছে। আমিও এমনটাই চাই, তোমাকে সারা জীবন কাছে পেতে। আই লাভ ইউ ডিয়ার বউ। প্রতিটা দিন তোমাকে রাঙিয়ে দিতে চাই, কিন্তু ভুল বোঝাবুঝি তো থাকবেই, কেননা জীবনে সুখ দুঃখ আসবেই। আরো অনেক কথা মনে মনে বলছে কাব্য। এক সময় ঘুমিয়ে তারপর কাব্যর ঘুম ভেঙে গেছে, তাও সে তানিশাকে বুকের উপরে রেখে চোখ বুজে রয়েছে। কিছুক্ষণ পর কাব্য তানিশার জেগে যাওয়া বুঝতে পারে, তাও সে চুপ করে থাকে। তানিশা কাব্যর দিকে তাকায়, তারপর মুস্কি একটা হাসি দিয়ে কাব্যর বুকে একটা কিস দিয়ে উপরে উঠে বসে, আর কাব্য না জানার ভান করে রয়েছে। তারপর কাব্যর ঠোঁটের কাছে এসে কাব্যর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। কাব্য সব বুঝেও না বোঝার ভান করে থাকে। তানিশা আস্তে করে কাব্যর বুক থেকে সরে যে উঠে নিচে দাঁড়িয়ে চলে যেতে যাবে, তখনই কাব্য তানিশার হাত চেপে ধরে, আর তানিশা বেচারি তো লজ্জায় শেষ। চুরি করে আদর করা, তাই না? বললেই হলো। চুরি কোথায় করলাম? এই যে আমার দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে একটা ছেলেকে চুমু দেওয়া হচ্ছে। আপনাকে কে চুমু দিল? আমি তো আমার বরটাকে দিলাম। ও আচ্ছা, বেশ, তাহলে আমিও আমার বউটাকে এখন দেব। না, ছাড়ুন না এখন। নো নো ডিয়ার, রাতে তো তোমার সব শেষ করে দিয়েছি, এখনো একটু হয়ে যাক। বজ্জাত রুচু, তুই এই কাজ করতে পারলি? আজ থেকে তুই আমার মন পাবি, কিন্তু আমার দেহ পাবি না। ছাড় আমায়। তানিশা কাব্যকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়, আর এদিকে কাব্য তানিশার এমন কথা শুনে হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ পর তানিশা চুল মুছতে মুছতে বের হয়, আয়নার সামনে এসে বসে, আর কাব্য তানিশার প্রবেশ করা বুঝতে পারে। তারপর চোখ মেলে তাকিয়ে কাব্য উঠে দাঁড়িয়ে তানিশার পাশে যেয়ে তাকায়। তানিশাকে ভেজা চুলে অসম্ভব সুন্দর লাগছে। তারপর তানিশাকে ধরে দাঁড় করায়। কি হলো আবার? কাব্য কোনো কথা না বলে তানিশার কপালে একটা পরশ এঁকে দেয়, আর তানিশার চোখ বুজে ফেলে। কাব্য তানিশার কোমরে স্লাইড করে হাত দিয়ে চেপে ধরে বুকের মাঝে জড়িয়ে নেয়, আর তানিশাও কাব্যকে বাহুর ডোরে চেপে ধরে। এত সকালে হ্যাপেনস্টেন্স মানে কি? এটা বুঝবে না, উল্লুকের ভাল্লুক কোথাকার। ও, তার মানে তুমি উল্লুক আর আমি তোমার ভাল্লুক। বাহ, দারুণ। তোমার চুলের ঘ্রাণ খুব নেশার মধ্যে টানছে আমায়। ইমান, না না, এখন কোন রকম দুষ্টুমি নয়। তোমাকে আজ খেয়ে ফেলবো। এত সুন্দর কেন তুমি? এই ভুলের শাস্তি তোমায় পেতেই হবে। ধরতে পারলে তো? এই কথা বলেই তানিশা এক দৌড় দেয়। পাগলি বউ আমার, আর যাই হোক, দৌড় দেওয়াতে প্রথম হবে। তারপর কাব্য বিছানায় বসে মনে মনে বলতে লাগলো, আসলে তোমাকে দেখতেই যেন কোথায় হারিয়ে যাই। খুব সুন্দর তোমার ওই দুষ্টুমি আর মায়াবী সৌন্দর্য। এই যে মিস্টার, ফ্রেশ হয়ে নিচে আসুন। তানিশা দরজার পাশে এসে কথাগুলো বলে আবার চলে গেল। আমার থেকে পালিয়ে থাকার মজা বুঝবে পড়ে। কাব্য ফ্রেশ হতে চলে গেল, আর এদিকে তানিশা,
আসসালামু আলাইকুম আব্বু, কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মামনি, সংবাদপত্র পড়ছি আর সাথে কফি খাচ্ছি। বসো এখানে। তারপর তানিশা একটু পর রান্নার রুমে যে কাপড় মাকে বলল, আমাকে রেখে এখানে আনন্দ করে রান্না করা হচ্ছে, এটা কিন্তু অন্যায়। বলিলে আমার মেয়েটা কত বড় আমি বুঝতেই পারিনি। বুঝতে হবে না, আমাকে দাও, আমি আজ রান্না করে খাওয়াবো। দেখো এই মেয়ের কাণ্ড, নতুন বউ বাসায় এসেই কাজে হাত দেওয়া, এটা হবে না। রান্না অনেক করতে পারবে। এখন যাও বাবার সাথে আড্ডা জমাও, আমি আসছি। সব মানলাম, কিন্তু নতুন বউ মানে আমি না তোমাদের মেয়ে? এত বড় ভুল। আসলেই তো এটা ঠিক না, এটা তো আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আজ মেয়ের সাথে আড্ডা এবং রান্না দুটোই হবে, কেমন? ফাটাফাটি। মা মেয়ে মিলে আড্ডা আর আনন্দর পাশাপাশি তার বাবাও কথা বলছে। এভাবে রান্না সেরে টেবিলে সাজাতে লাগলো এবং কিছুক্ষণ পর সবকিছু গোছানো কমপ্লিট। কাব্বর বাবা, খাবার টেবিলে এসো। এখন থেকে আর এটা চলবে না, এখন উল্টো। কি? তুমিই বুঝে দেখো, পাও কিনা। তানিশার বাবা, খাবার টেবিলে এসো। এই তো, এটা চলবে। সবাই মিলে হাসাহাসি শুরু করলো। অনেক হয়েছে, এবার যাও কাব্যকে ডেকে এসো। আচ্ছা মা, ব্যাটার ডেভিল এত কি করে রুমে? ইচ্ছে করছে চুরি পরিয়ে দিই। বিড়বিড় করে তানিশা কথাগুলো বলতে বলতে রুমের ভেতরে প্রবেশ করতেই কিছু একটার সাথে ধাক্কা খায়। সামনে তাকিয়ে দেখে কাব্য। এই যে মিস্টার, নিচে চলেন, খেয়ে নিবেন, সবাই অপেক্ষা করছে। যাব। তার আগে এটার স্বাদ গ্রহণ করি। কাব্য তানিশার ঠোঁটের কাছে মুখ নিয়ে কথাটা বলল। না, একদম না, এখন চলবে না। কিন্তু আমি চালাবো। এখন না, রাতে নিয়েন, আমি নিজেই দিব। তাই? না। কাব্য তানিশার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, চলো তাহলে। দুজনেই নিচে চলে এসে খাবারের টেবিলে বসে। তানিশা খেয়াল করে নীলা ও আবির বসে আছে। মা আপনি বসেন, আমি সার্ভ করে দিচ্ছি। সে কি, আজকে না, আজ আমি দেব। না মা, এই মেয়ের সাথে পেরেই উঠবো না। আচ্ছা ঠিক আছে। তানিশা সবাইকে খাবার দিচ্ছে। খাবার দেওয়া হয়ে যাবার পর সবাই একসাথে মিলে বসে পড়ে, খাওয়া শুরু করে। নীলা, পড়াশোনা কেমন চলছে? ভালো। বুঝলাম না। ভালো। ভালো করে পড়বে। শাকচুনি, তোর কপালে দুঃখ আছে, আমাকে উপদেশ। নীলা কথাটা মনে মনে বলল। তোমাকেও পড়তে হবে তানিশা। কি? তোমারও পড়াশোনা কন্টিনিউ করতে হবে। এখনো অনেক কিছু জানা দরকার তোমার। আমার তো বিয়ে হয়ে গেছে, আবার কেন পড়বো? তাও মা, কলেজের ধাপটুকু পার করো। আচ্ছা বাবা। যাই করেন ভাবি, নীলার এক ধাপ উপরে থাকবেন, তা না হলে বুঝেছি। কি? না, কিছু না। কথার মাঝে কাব্যর ফোন বেজে ওঠে। 1 মিনিট। হ্যালো। হ্যালো স্যার, আপনি যেভাবেই হোক একটু অফিসে আসুন, খুব বড় ধরনের ঝামেলা হয়ে গেছে, আপনাকে খুব দরকার। কি সমস্যা? আপনি তাড়াতাড়ি আসুন। ওকে। কি হয়েছে? বাবা, অফিসে একটু প্রবলেম হয়েছে, আমাকে যেতে হবে, তা না হলে তারা পারবে না, তাই এখন আসি। আমি আসি, দাঁড়া। না, তোকে যাওয়া লাগবে না, আমি পারবো, তুই বাসায় থাক। দাঁড়াও, যাবে কিন্তু খাবার সম্পূর্ণ খেয়ে যাবে। আচ্ছা, সবাই মিলে খাওয়া শেষ হলে রুমে যাই। সাবধানে যাবেন আর তাড়াতাড়ি বাসায় ফিরবেন, কেমন? আজ নয়, প্রতিটা দিন আমি তোমার সাথে এইভাবে থাকবো। তবে অফিস এখন একটু গুছিয়ে নিতে হবে, তা না হলে হবে না। আর বাবাও এখন পারছে না, তাই আমি। বুঝেছি, আসুন। 1 মিনিট। তানিশার কপালে ভালোবাসার পরশ দিল। আসি। কাব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ড্রাইভ করতে করতে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর গাড়ির টায়ার বাস্ট করে, যার ফলে সেখানে কাব্যর গাড়ি থেকে যায়। অসহ্য, এখনই এটা হওয়ার ছিল। কাব্য গাড়ি থেকে বের হয়ে বাসার ড্রাইভারকে ফোন দেয়, তারপর আরো একটা গাড়ি নিয়ে আসতে বলে। ফোন কেটে দেওয়ার পরে কেউ একজন কাব্যর মুখ রুমাল দিয়ে চেপে ধরে। কাব্য ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এবং তার পরপরই কাব্য অজ্ঞান হয়ে পড়ে যায়। দিন থেকে সন্ধ্যা হয়ে গেল, তবুও কাব্যর বাসায় ফেরার কোনো নামগন্ধ নেই। তানিশা ও তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আনন্দের আড্ডায় মেতে আছে। মাঝে মাঝে তানিশা চিন্তা করছে, আবার আড্ডায় মন দিচ্ছে। না, এমন করছে কেন উনি? কিছু ভালো লাগছে না। মা, উনি এখনো আসছেন না কেন? আমিও ভাবছি কাব্য এমন তো করে না, যা বলে সেটাই করে, কিন্তু আজ যেটা বললো। একটু ফোন দিয়ে দেখোই না, কোনো কাজে ব্যস্ত আছে মনে হয়। কাজ পেলে তো আবার শেষ না করে ছাড়ে না। নাম্বার তো আমার কাছে নেই। আমি দিচ্ছি, মোবাইল বন্ধ বলছে। কি? ভাইয়ার মোবাইল বন্ধ? এটা কিভাবে সম্ভব? ভাইয়ার ফোন এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না।
আসলেই তো। আবির, তুমি না হয়ে যাও। অফিসে কোনো সমস্যা হলো নাকি? আমাদের বললেও না। এবার তো টেনশন আমারও বেড়ে গেল। আবির, যাও তুমি। চিন্তা করো না, কিছু হবে না। হয়তো ব্যস্ত থাকায় মোবাইল চার্জ দিয়েছিল না। আমি আসি। তারা বসা থেকে উঠে দাঁড়াবে তখনই তাদের ড্রাইভার দৌড়াতে দৌড়াতে সবার সামনে এসে দাঁড়ালো। এমন কাজ দেখে সবাই উঠে দাঁড়ায়। কি ব্যাপার মিস্টার ইয়াদুল, এত চিন্তিত কেন? স্যার, কাব্য বাবার মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, তাই আমাকে অন্য একটা গাড়ি নিয়ে যেতে বলে আমি ওখানেই যাই। গিয়ে দেখি কাব্য বাবা নেই। ওনার গাড়ির পাশে একটা রুমাল আর ওনার ফোনটি ছিল। আবির রুমালটি হাতে নিল আর বলল, এটা তো কাব্যর রুমাল না তাহলে? আবির রুমালটির সুগন্ধ নিতে যাওয়াতেই মাথায় চক্করতে পড়ে যেতে চায়। সাবধানে, এটা কি? বাবা, কাব্যকে সেন্সলেস করা হয়েছে এটা দিয়ে। আবিরের কথা শুনে সবাই থমকে যায়। তানিশা চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, তারপর দাঁড়ানো থেকে বসে পড়ে। নীলা তানিশার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমার ছেলে কার কি ক্ষতি করেছে যে তার সাথে এমন হলো? চিন্তা করবেন না মা, ওর এতদিন কেউ ক্ষতি করতে পারেনি, এখনো পারবে না। পারেনি মানে? কে ক্ষতি করতে চাইতো ওর? না, তেমন কিছু না। আচ্ছা, তোমরা চিন্তা করো না। আমি আজ রাতে কাব্যকে নিয়ে বাসায় ফিরছি। যাও বাবা, দরকার হয় পুলিশকে জানাও। বললাম তো মা, আজ রাতে মানে কি 3 ঘন্টার মধ্যে কাব্য চলে আসবে। চাচা, আপনি কোন জায়গাতে গিয়েছিলেন? ড্রাইভার আবিরকে সব বলে দেয়। আবির ড্রাইভারের কথা শোনার পর সেখান থেকে চলে যায়। তারপর গাড়িতে বসে ড্রাইভিং করছে আর ভাবছে। আমি এইটুকু তোমাদের থেকে লুকিয়েছি বাবা। কলেজ বা ভার্সিটি, কাব্য সব জায়গাতেই এতটা রাগী আর বদমেজাজি ছিল। খারাপ কাজকে পছন্দ করতো না কেউ, কিছু করলে অ্যাকশন শুরু। কিন্তু একটা জিনিস বুঝতে পাইনি, তোমাদের সামনেও আসলেই বাচ্চাদের মতো হয়ে যায়, এখনো এমন করে। ড্রাইভার যেখানে বলেছিল আবির সেখানেই তার গাড়িটি নিয়ে বসে থাকলো। রাস্তার পাশেই একটা গলি, কিছু দূর পর একটা ছোট্ট বাড়ি, তার ভেতরে অনেক লোক, সব গেস্টদের মতো। ঘরের মধ্যে 2টি চেয়ার, একটাতে এক অচেনা একজন বসে আর অন্যটিতে কাব্য অজ্ঞান অবস্থাতে হাত পা বেঁধে রেখেছে। এই, ও অনেক ঘুমিয়েছে, এবার ওর মুখে একটু পানি ছুঁড়ে মার। একজন এসে এক বালতি পানি কাপড় থেকে ছুঁড়ে মারাতে পুরো দেহ ভিজে যায়। কিছুক্ষণ পর কাপড় জ্ঞান ফিরে আসে, চোখ মেলে তাকাতেই হালকা ঝাপসা দেখে, তারপর মাথা তুলে ঝাঁকি মারাতে সব স্পষ্ট দেখতে পায় এবং যা ঘটেছিল মনে করে। নয়ন, তুই? চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ, পেরেছি। তার মানে এসব তুই করেছিস? হ্যাঁ রে, পুরো গেমটাই আমার। গেমটা না খেললেই তোর জন্য ভালো হতো। পরামর্শ দিয়ে নে। কাপড় কানের পেছনে যে চুলগুলো মুষ্টিবদ্ধ করে পেছনের দিকে টেনে ধরে। এখান থেকে তো আর বের হতে পারবি না, এখানেই থাক। আর আমি তোর ফ্যামিলির সবার ক্ষতি করব না, কারণ তাদের সাথে আমার কোনো কথা নেই। কথা তো তোর বোনের সাথে। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, বউটাও নাকি হ্যাপি। ওকে আমার দরকার নেই, দরকার তো তোর বোনকে। খুব বেড়ে গিয়েছে তোর বোন, শালার প্রেমটাই হয়ে যেত রে। মাঝখানে তুই কেন আসলি? এখন জোর করে পেতে হবে। তোর বোনকে তো আমার চাই, বউ হিসেবে না পেলে একটু চাই। না, অনেক চাই। সমস্যা নেই, আমি যা করব সব এসে তোকে বলবো, কারণ তুই তো কিছু করতে পারবো না, তাই তো? কাব্য শরীর থেকে ভেজা শার্টটি খুলে ফেলে দিল। এটা কিভাবে করলি? এসব ছোটখাটো চেয়ারে অন্য কাউকে বসিয়ে রাখিস, আমায় না। তুই হয়তো ভুলে গেছিস, ভার্সিটি লাইফে মারামারিতে চেয়ার ভাঙাতে আমি প্রথম ছিলাম। কাব্য নয়নের কথায় এত পরিমাণ রেগে যায় যে চেয়ার ভেঙে ফেলে, কিন্তু নয়ন বুঝতে পারেনি। ও তাই? আচ্ছা ঠিক আছে। তাহলে? এই, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। একজন এসে কাব্যকে মোটা রড দিয়ে মারতে চাপে কাব্য তার হাত মুষ্টিবদ্ধ করে লোকটির বুকে খুব জোরে আঘাত করে। লোকটার হাত থেকে রডটি পড়ে যায় এবং সেভাবেই দাঁড়িয়ে থাকে। সবাই অবাক হয়ে কাব্যর দিকে তাকায়, চোখ তার পুরো লাল বর্ণের হয়ে গেছে। এটা দেখবি তাই না? কাব্য নয়নকে উদ্দেশ্য করে কথাটা বলল, তারপর লোকটিকে ওইভাবে হাতের উপরে তুলে নিচের দিকে ছুঁড়ে মারে। লোকটা সেখানেই মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, শুয়ে পড়ে। কে কে আসবি আয়, তোদের সবাইকেই আজ পিটিয়ে হাতের সুরসুরি মিটিয়ে নেই। কাব্যর কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। কথা তো একটা ফ্যাক্ট না, ঘটনা হলো কাব্যর বডির দিকে তাকিয়ে আছে সবাই, যেখানে কারোর এরকম বডি নেই। জিম করা 6 প্যাক বডি, একদম ফিট শরীর। হা করে কি দেখে সবাই মিলে মার ওকে।
কেউ ভয়ে এগুচ্ছে না। একটু পরে একজন চাকু দিয়ে কাপড় থেকে এগিয়ে আসে, তারপর কাপড় কাঁধ বরাবর আঘাত করতে যাবে, তখনই কাপড় তার হাতটি ধরে ফেলে, দুমড়ে দেয়। লোকটি চিল্লিয়ে ওঠে। তোরা কি করতে আমার কাছে মরতে আসছিস? বাঁচতে চাইলে আসিস না। তারপর লোকটির পায়ে মেরে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। অনেকদিন পর, তাই না নয়ন? কি বুঝেছিলিস? মন পাল্টেছে, ক্যারেক্টার না। পা দিয়ে এত জোরে লাথি মারে যে লোকটি দেওয়ালের সাথে টেবিলের ধাক্কা খেয়ে টেবিলটি ভেঙে দেওয়ালে ধাক্কা খায়। তারপর সেখানেই চুপ। সবাই অবাক হয়ে কাপড় দিকে তাকিয়ে, স্যার মারামারি করতে পারবো, কিন্তু তাই বলে নিজের জীবনটা এভাবে দিতে পারবো না। এমন মারামারি করার দরকার নেই, আমরা চললাম। এই সবাই বস্তা থেকে চল। লোকটা নয়নকে উদ্দেশ্য করে বলল, আর নয়ন বেচারা ভয়ে কিছু বলতেও পারছে না। কিরে, এমন লোককে নিয়ে থাকিস? এই তোরা সবাই থাম। সবাই দাঁড়িয়ে গেল। আমাকে মারার জন্য কত টাকা তোদেরকে দিয়েছিল? স্যার 1 লক্ষ। কাপড় পকেট থেকে একটা চেক বের করে সাইন করে দেয়, তারপর লোকটির হাতে দিয়ে বলে, এই চেক এই ঠিকানায় দিবি, তোকে 5 লক্ষ টাকা দিবে, সবাই মিলে নিস। কিন্তু স্যার। ভাবিস না শুধু শুধু দিয়েছি। পেছনে যে আছে তার হাত পা ভেঙে হসপিটালে দিয়ে আসবি। আমি ওকে মারতে পারবো না। কাপড় সেখান থেকে বেরিয়ে চলে আসলো, আর লোকগুলো নয়নকে চেপে ধরে। বাকিটা ইতিহাস। তারপর গলি থেকে বেরিয়ে সেখানে কাপড় গাড়ি ছিল, যেখানে যে আবিরের গাড়িতে বসে পড়ে। কাজ শেষ। ইয়া, কে করেছিল এসব আর কেন? ওসব অনেক কাহিনী, পরে বলবো। এখন ভালো লাগছে না, চল বাসায় চল। সবাই টেনশন করছে। যাচ্ছি তো। আর্মি ট্রেনিং নিয়ে বডি যা করেছিস, মেয়েরা দেখলে মনে হয় সবার সামনে তোকে কিডন্যাপ করবে। বেশি কথা বলিস না তো। কিছুক্ষণ পর তারা বাসার সামনে চলে আসলো। কাব্য ও আবির বাহিরে দাঁড়িয়ে। আবির কলিং বেল চাপ দেয়। কিছুক্ষণ পর মিথি এসে দরজা খুলে দেয়। মেয়েটি বেশি রুম থেকে বের হয় না, মিশুকও না, চুপচাপ থাকে। কেউ তাকে কিছু বলেও না। বাবা মা মারা যাবার পর এমন হয়ে গেছে। কাব্য ও আবির বাসার ভেতরে প্রবেশ করছে। সামনে কাব্যর বাবা মা, নীলা আর তানিশা বসা থেকে উঠে দাঁড়ালো। সবার চোখে পানি আর চিন্তার ছাপ। কাব্য তার মায়ের সামনে যেয়ে দাঁড়ালো। তার মা ছলছল চোখে তাকিয়ে কাব্যর দুটি গালে হাত দিয়ে কপালে একটা চুমু দেয়। আমার ছেলের কি হয়েছিল? কিছু হয়নি তো? দেখি। কাব্যর মা সব শরীর ভালো করে দেখে। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা, তুমি চিন্তা করো কেন? তোমাদের ভালোবাসা আর দোয়া তো আমার সাথে আছেই, কিছু হবে না আমার। অনেক ঢকল গেল, একটু ছেলেটাকে বিশ্রাম নিতে দাও। সারাদিন কি খেয়েছে কি খায়নি ঠিক নেই। এবার ছাড়ো, ফ্রেশ হয়ে আসুক, খাওয়ার সময় কথা হবে। আম্মু, তুমি যাও, ছেলেটিকে রুমে নিয়ে যেয়ে ফ্রেশ করে নিয়ে এসো। চলুন। তারপর দুজনে মিলে উপরে যায়। কাব্য ফ্রেশ হয়ে বাহিরে আসে, আর তানিশা চুপচাপ বসে। কি হলো, এভাবে বসে কেন? কিছু না। ওকে। জামা কাপড় চেঞ্জ করে। চলো নিচে যাই। কিছু দেখোনি? না। ও ওকে। নিচে এসে সবাই খাবারের টেবিলের সামনে বসে। আজ তেমন কিচ্ছু রান্না হয়নি, যা হয়েছে সেটাতেই খুশি হতে হবে। সেটা বটে, আমার মা যেটুকু রান্না করে সেটা ভুলার মতো না। পুরো ঝাক্কাস। ঝাক্কাস দেখতে হয়, খেতে তো ইয়াম্মি লাগে। খুব বুঝিস। অনেক। শুনলাম নীলা নাকি প্রেম করছে। হ্যাঁ? এই পেতনির গলায় আবার কে ঝুলবে? আমার বোনের জন্য অনেকে আছে, কিন্তু তার মধ্যে একজন খারাপ ছেলে ছিল, যেটাকে কিলিয়ে আসলাম। মানে? বাবা, নীলার পেছনে পড়েছিল আমারই বন্ধু নয়ন, কিন্তু ও আমাদের সাথে থাকতো না, সবসময় খারাপ কাজ করে বেড়াতো, যার জন্য আমরা তাকে পছন্দ করতাম না। কিন্তু অনেকদিন আগে থেকেই শুনেছিলাম কেউ নীলাকে ডিস্টার্ব করে। খোঁজ নিয়ে দেখলাম সেটা নয়ন। তাকে নিষেধ করি, কিন্তু শোনে না, তাই অনেক মেরেছিলাম। তারপর আর দেখা হয়নি, কিন্তু আজ সে অনেক গ্যাং নিয়ে আমায় একটা জায়গাতে আটকে রাখে। তারপর তার লোক দিয়ে তাকেই পিটিয়ে চলে আসি। সব বুঝলাম, কিন্তু তার লোক দিয়ে মার খাওয়ালি মানে? ও তার দলের লোককে যত টাকা দিয়েছিল আমি তার থেকে বেশি দিয়েছি। ভালো করেছো, কিন্তু সবকিছু টাকা দিয়ে সমাধান হয় না, একটু হাত দিয়েও কাজ লাগাতে হয়। সেটা আর বটে। যা করেছি এটাই অনেক। এখন 1 বছর সামনে আসতে পারবে না। ওই কাল্লুর সাথে রিলেশন করার কথা বলছিলি? বেটা খুব জ্বালাতো, তাই তো কলেজে যাওয়া বন্ধ করে বাসায় থাকে। মাঝে মাঝে বান্ধবীদের সাথে সব জেনে নিই,
সব বুঝলাম। এখন খেয়ে নাও, তারপর ঘুম দাও, রাত অনেক হয়েছে, সকালে এটা নিয়ে ভাবা যাবে। সবাই খাওয়া শেষ করে নিজ নিজ রুমে চলে যায়। তানিশা চুপটি করে বসে আছে, আর কাব্য রুমের দরজা নক করে তানিশার পাশে যেয়ে বসে। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? আচ্ছা, বলা লাগবে না, ঘুমাও। ঘুম আসছে না। তাহলে? ওই, তোর কি বুদ্ধি নাই? বুঝিস না আমায়? জানিস কত টেনশনে ছিলাম? উল্লুক, পেঁচা, গন্ডার, ডাইনোসর, সাইকো, ডেভিল, তোর মাথা ফাটাবো। তানিশা কাব্যকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তানিশা কেঁদেই চলেছে। ওই, কথা বলবি না, খাটতে দে আমাকে। ওকে। 5 মিনিট হয়ে গেল, তবুও তানিশা কাব্যর বুকে মাথা রেখে কেঁদে যাচ্ছে। এই আর না, অনেক হয়েছে। দেখি আমার বউটাকে। আহ, এত কাঁদতে পারে আমার বউটা? মুখের অবস্থা শেষ। এবার থামো থামো। তারপর কাব্য চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দেয়। যাও, ফ্রেশ হয়ে আসো। না, যাব না। চলো আমার সাথে। না। দেখি তো। তারপর কাব্য তানিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর দুজনে ফ্রেশ হয়ে এসে তানিশাকে শুয়ে দেয়। বুকের উপরে উঠো। মানে? আগে উঠো তো, তারপর বলছি। তানিশা কাব্যর বুকের উপরে উঠে শুয়ে পড়ে। বলো। এভাবে আমার বুকের উপরে ঘুমাবে। আমি প্রতিদিন তোমার চুলের ঘ্রাণ নেব আর বিলি কেটে দেব। কি দেবে না এই সুযোগগুলো? আমি কি স্কুলের মিস নাকি যে পারমিশন লাগবে? তুমি পারো খুব। এমন বডি কিভাবে বানালেন? সিক্রেট। বউয়ের কাছে সিক্রেট থাকে না। আচ্ছা, বলো। আর্মি ট্রেনিং নিয়েছি। মানে তুমি ওই চাকরি করতে গিয়েছিলে? না, আসলে এমনি তাদের ট্রেনিং গুলো আমার ভালো লাগে। আমার এমন বডিওয়ালা জামাই চাই না। আমার বরের শরীর নরম হবে, যেন আমি তার বুকের সাথে মিশে যাই। ও নো, তাহলে এখন কি করতে হবে? কি? তোমাকে আবার বিয়ে করতে হবে? যা, তোমাকেই চাই, কিন্তু আর ব্যায়াম করবে না। তবে এমন থাকলে সমস্যা নেই, কিন্তু এত ফিট না। হিংসে হচ্ছে তাই না? মেয়েরা চোখ দিবে বলে? আর চোখ দিতে পারবে না। যা চাওয়ার তা পেয়ে গেছি। কি চাইতে? আমি চাইতাম আমার বরটা দেখতে ফিল্মের হিরোর মতো হবে, আর আমায় খুব ভালোবাসবে, আমার পরিবারের সবাইকে ভালোবাসবে, আমাদের ছোট্ট সংসার হবে, বাচ্চা কাচ্চা, আর তাদের বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখে বুড়ি হব। শুধু কি এইটুকু? সব তো হয়ে গেছে, এবার বেবি নেওয়ার সময় এটাও হয়ে যাক। হবে তো। কবে? আমি তো জানি বিয়ে করলেই বাচ্চা হয়। তানিশার এমন কথা শুনে কাব্য হেসে দেয়। আসলে তানিশা অনেক বাচ্চামি করতে পারে, তাই কিছু বোঝেও না। কি হলো, হাসার কি আছে? না, কিছু না। তাহলে হাসছো কেন? শুধু বিয়ে করলেই বেবি হয় না। তাহলে? বরকে ভালোবাসা দিতে হয়, জড়িয়ে ধরে রোম্যান্স করতে হয়, ইত্যাদি। ও, তাহলে বাচ্চা হবে না? কে বলেছে হবে না? যেগুলো বললাম সেগুলো করলেই হবে। আচ্ছা, আমার যখন বাচ্চা লাগবে তখন দেব। এটা কি হলো? কেমন ভাবে যে বোঝে তার ঠিক নেই, বুদ্ধ মেয়ে। একটা কবিতা বলি? এই না না, এখন ওটা শোনার মুড নেই। কেন, ভালো লাগে না বুঝি? না, বলাও যাবে না, আবার শুনলেও মেজাজ ঠিক থাকবে না। কাব্য কথাটা মনে মনে বলল। আচ্ছা বলো, আমার বউ বলবে না শুনে কি আর থাকা যায়? এটা আমার কবিতা না, এটা অন্যজনের কবিতা। বলো। হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব, ভেবে স্বপ্নীল মনের রঙিন আশা শুধু তোমাকে পাবো, ভেবে মনে জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো, ভেবে হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব। আরো একটা বলো। ভালো লাগছে? বলো। আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না। এত অসীম সংখ্যক নায়ের ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে। আমি যখন প্রতিদিন একবার ভালোবাসি বলবো, তুমি প্রতিবার একটা দীর্ঘ শ্বাস ফেলে একটু খালি আদর মাখা গলায় বলবে, পাগলি। পাগলি বউ। তানিশাকে কাব্য বুকের মাঝে চেপে ধরে মিশে নেয় আর ভাবে, তুমি আমার সব ভুল শেষ না করে দিলে আজও তোমায় আমি কষ্ট দিতাম, কিন্তু আল্লাহ আমায় তোমার মতো একটা বউ দিয়েছে। ভাবিনি তোমার দুষ্টুমি ভরা চোখ মুখ বলে দেয় তুমি কখনো কাউকে খারাপ থাকতে দেবে না। কি হলো, ভালো না বুঝি? আমার বউয়ের ভাবনা যে এত সুন্দর, ভাবতেই আমার আনন্দ লাগছে। আমি শুধুমাত্র তোমাকেই এগুলো শোনাতে চাই, শুনবে? অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে, ঘুমাও। ঘুমাও। বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাচ্ছে তানিশা, আর কাব্য চোখ বুঝে
অনেক কিছু তানিশাকে নিয়ে ভাবছে আর মুস্কি হাসি দিচ্ছে। এভাবে ভাবতে ভাবতে দুজনে গভীর ঘুমে চলে যায়। তারপর কাব্য সকালে ঘুম থেকে উঠে তানিশাকে ডাকতেছে। এই মেয়ে ওঠো। না, আর একটু ঘুমাই না বাবা। হোয়াট? বাবা? এই যে আমার রূপবতী, গুণবতী, দুষ্টবতী, মিষ্টিবতী বউ, এবার কি তোমার ঘুম হয়েছে? ও হ্যাঁ, আমি তো আমার স্বামীর বুকের উপরে, মনে নেই। তাই? তাহলে একটু আগে কোথায় ছিলে? কলেজে যাওয়ার জন্য মা ডেকে ডেকে পারে না, তখন বাবা এসে ডাকতো, তাই সেটাই ভেবেছিলাম। আহারে, এত পিচ্চি মেয়েকে বিয়ে করলাম, বাল্য বিবাহ হলো না তো? না, আমার বয়স 18+ হয়ে গেছে। ওকে। তাই? হুম। এবার উঠে ফ্রেশ হয়ে নাও, নিচে সবাই অপেক্ষা করছে। না, আর একটু থাকি। এখনো একটু? হ্যাঁ। আচ্ছা ঘুমাও। তানিশা কাব্যকে বাহু ডোরে জড়িয়ে ধরে চোখ বুজে আছে, আর কাব্য অপলক ভাবে তানিশার দিকে চেয়ে আছে। কাব্য ঠোঁটের কোনায় এক টুকরা হাসি নিয়ে মনে মনে তানিশাকে নিয়ে অজানা কথা ভাবতেছে। আসলেই এটা সর্বসত্য যে বাবা মা সন্তানের ক্ষতি চায় না, কিন্তু ভালো করতে গিয়েছে তোমরা আমার এত একটা ভালো কাজ করে দিলে যে আমি তোমাদের কি বলবো ভেবে পাই না। তানিশার মতো একটা বউ পেয়ে আসলেই আমি নিজেকে ধন্য মনে করছি। ও যেটা চাই আমি বুঝতে পারছি, নিজের ভিতরে ফিল কাজ করছে। আসলেই এটা স্বামী আর স্ত্রীর ভালোবাসা। সকাল 10:37 বাজে। কাব্য সময় দেখছে আর তানিশাকে দেখছে, কি করবে ভেবে পাচ্ছে না। এমন কেন করছে বুঝতেও পারছে না। অনেক ঘুমিয়েছো, সবাই কি ভাবছে কে জানে। এই যে এলিয়েন, এলিয়েনের চোখে তো ঘুম থাকে না। এই কথাটি আপনাকে কে বললো? আমি বলছি। না মানে, এটা বললে আমি রেগে যাই, তাই আপনি কিভাবে জানলেন এটা? নীলা বলেছে। তবে রে, আজ ওর একদিন কি আমার একদিন। চলো ফ্রেশ হয়ে নিচে যাই। আচ্ছা চলো। তারপর তানিশা নিচে নেমে ফ্রেশ হতে চলে গেল, আর কাব্য বসে বসে ভাবছে। দুষ্টুমি পেলে আর ঠিক থাকতে মন চায় না। কাব্য মনে মনে হেসেই যাচ্ছে। কিছুক্ষণ পর, যাও তুমি ফ্রেশ হয়ে এসো, আমি নিচে যাই। বউয়ের একটু পরিবর্তন লক্ষ্য করছি। কি? আপনি থেকে তুমি। এখন। ওকে। তারপর কাব্য উঠে যেয়ে ফ্রেশ হতে গেল, আর তানিশা নিচে চলে গেল। নিচে এসে দেখে নীলা, আবির আর তাদের বাবা মা সবাই বসে আছে, কিন্তু একটা জিনিস তানিশা বুঝতে পারছে না, সবাই তার দিকে এইভাবে চেয়ে আছে কেন, যেটা দেখে তানিশা কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, তুমি এসো আমার পাশে বসো। তানিশার বসে যাওয়ার পরেও সবাই তানিশার দিকে চেয়ে আছে। আজ এত দেরি কেন উঠতে? এই রে, কাজ সেরেছে, এর জন্য এমন করেছে। কি হলো? না মানে কি বলি এখন? কি হলো বলো। সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো। কিছুক্ষণ পর কাব্য খুব সুন্দরভাবে রেডি হয়ে নিচে আসলো। এসে থমকে যায় সবার এমন কার্যকলাপ দেখে। হোয়াট? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। বলো কি? কি রে বেটা, এত দেরি কেন? ঘুম ভাঙে না? সেটা ওকে জিজ্ঞেস করো। কি ব্যাপার? আমি কি করব? উনিই তো আমায় যেতে দিচ্ছিল না, আমায় চেপে ধরেছিল। কি? আপনি তো আমায় জড়িয়ে ধরে বললেন আর একটু থাকো। সবার সামনে আমায় ফেলুদা বানানো হচ্ছে। কাব্য কথাটা মনে মনে বলল। তারপর শুনবে, দুজনে বিয়ে করে নাও, তাহলে বুঝবে। কি? সেটা বোঝাতে চাইনি, বলছি দুজন নিজ নিজ মনের মানুষ খুঁজে বিয়ে করে নাও, তাহলে বুঝবে। আমার এখন না, তবে আবির ভাইয়াটা চেষ্টা করা যেতে পারে। কি ভাইয়া? দেখ, তোরা খুঁজে পেলেই হবে। তাহলে আবারও আমার আরো একটা ছেলের বিয়ে, এটা আরো জমজমাট হবে। হ্যাঁ, কিন্তু একে কে পছন্দ করবে? আসলে এতদিন একটাও পাইনি মনে হয়, এখন কি পাবে? তাহলে বুঝেছি, ডালকো দেখ না পারে গা। হয়েছে কথা, পাত্রী চাই, যদি থাকে কপালে তাহলে হবে। এবার চলো সবাই, খাওয়ার সময় পার হয়ে গেছে, কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। চলো চলো, আমারও খুব খিদা পেয়েছে। সবাই খাবার টেবিলে বসে। কাব্য গতকালকে যে তোমায় ফোন করেছিল, সে অফিসার না? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি। আজ একটু অফিসে যাব, সবার সাথে দেখা করতে, অনেক দিন যাওয়া হয়নি। যাও, তবে বৌমাকে সাথে করে নিয়ে যাও। আজ না, অন্য একদিন। আজ আমি আর আবির যাব। হ্যাঁ, দুজনেই যাবে, তার সাথে বৌমাও যাবে। সারাদিন রুমে থাকার চেয়ে একটু ঘুরে আসুক। আমিও যাবো তাহলে। বেশ মজা হবে,
ইয়ে তাহলে আবার কি, সবাই রেডি হয়ে নাও। ভাবি রেডি হতে সময় লাগবে না, কিন্তু নীলার মানে? মানে এখনো তোর বিয়ে হয়নি, তাই স্টাইলিশ থাকতে হবে। না, আজ আমি বৌমা আর নীলা দুজনকে সাজিয়ে দিব। কি ভালো হবে না? ইয়ে আমি তো আজ খুব খুশি। সবার মাঝে হাত উপরে তুলে কথা বলাই থমকে যায় সবাই। সাথে তানিশাও নিজেকে ঠিক করে ফেলে আর ভাবে আমি নিজেই বাসায় নেই। সবাই কেমন করে তানিশার দিকে তাকিয়ে। সরি। আমরা তোমার থেকে এগুলো আশা করিনি মা। সবসময় এমন থাকবে, আমাদের হাসাবে, ভালো রাখবে, কি পারবে না? আমায় পারতে হবে। ওকে, আমি এদিকে থাকছি, তোমরা এসো। সবার খাওয়া শেষে আবিরও রেডি হয়ে চলে আসে আর তানিশা ও নীলা তার মায়ের সাথে যায়। আজ তোমাদের যেভাবে সাজাবো তোমরা সেভাবেই সেজে থাকতে পারবে তো? মা পারবো। আজ নতুন রূপে সাজবে তোমরা। জীবনে অনেক কিছু করেছো, এখন থেকে সব পাল্টাতে হবে। যিনি সৃষ্টি করেছে এবার তার পথে চলতে হবে। আমরা সবাই কিছুটা হলেও চলি, কিন্তু কাব্যকে এখনো সেভাবে নিয়ে আসতে পারিনি। তাই বৌমা, সেই দায়িত্ব তোমার। তাহলে যাও, নীলা তুমি এটা নাও আর বৌমা এটা। যাও পরিধান করে এসো। কিছুক্ষণের মধ্যে দুজনে সেগুলো পরে রেডি হয়ে আসলো। বাহ, দুজনকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আসলে মায়ের রূপ অনেক। আমি খুব ভাগ্যবতী যে এমন পরিবার, এমন জীবন পেয়েছি। হয়েছে, এবার এসো, একটু ঘুরে এসো। মা কলেজে যে পরিবর্তন হয়েছে আর এইসব নিয়ে ভাবিনি, তবে এখন আর ভুল হবে না। সবার স্বাধীনতা দরকার, তবে আমি এই স্বাধীনতা তোমায় দিয়ে ভুল করেছিলাম, তাও কিছু বলিনি। এখন যেহেতু বুঝেছো, তাই দিনই জীবন তোমাদেরকেই ঠিক করতে হবে। তানিশা চল। ওই ভাবি বল। ভাবি ভাবি চলো। দুজনেই বাইরে চলে গেল। কাব্য আবির গাড়িতে বসে আছে। বস, এরা কারা? আমি কিভাবে জানবো? আমাদের বাসার ভেতর থেকে আসছে। আসুক। হুর। নীলা ও তানিশা তাদের সামনে আসায় কাব্য খেয়াল করে, কিন্তু চিনতে পারছে না। দুজনেই গাড়ির মধ্যে উঠে বসে। চলো ভাইয়া। ভাইয়া? চিনতে পারছিস না? আমি নীলা আর এটা ভাবি। কাব্য ও আবির অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আর কাব্য তানিশাকে দেখে অবাক, কারণ তানিশার চোখ দুটো আজ অনেক মায়াবী লাগছে। চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, কারণ তাদের মা আজ পর্দা করার পোশাক দিয়েছিল। হ্যাঁ, আজ তারা দুজনেই পর্দা করে। কি হলো, চলো। ভাইয়া ভাবিকে দেখা হলে চল। আর ভালো লাগছে না, খুব উত্তেজিত, কতদিন পরে ঘুরতে যাব। বাহ, পর্দায় তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। কাব্য কথাটা মনে মনে বলল, আর সবাই মিলে বিভিন্ন কথা আনন্দে গাড়ি নিয়ে প্রথমে অফিসে যেয়ে সবার সাথে সাক্ষাৎ করে ঘুরে বেড়াবে। কাব্যরা সবাই মিলে অফিসে পৌঁছানোর পর ভেতরে প্রবেশ করায় সবাই উঠে দাঁড়ায় আর সালাম দিতে থাকে। তারা হাসি মুখে তাদের উত্তর দিচ্ছে। তারপর কাব্য সবার মাঝে দাঁড়িয়ে, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আসলাম এখানে। জি স্যার, আমরা অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো। তো আশা করি আপনাদের কাজ একটি পরিবারের মতো সবাই গুছিয়ে করবেন, আর আমরা শুধু সাপোর্ট দিয়ে যাব। আপনারাই আমাদের সবচেয়ে আপন। আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে এখন আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা সবাই একটা পরিবার, সব কাজ একসাথে মিলেমিশেই করি। ধন্যবাদ তোমাদের। আবির, তুমি বিয়ে করেছো? সবাই অবাক চোখে মেয়েটির দিকে তাকিয়ে, আর ছেলেটি ছলছল চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। না তো, কে বললো তোমায়? সেটা তো দেখতেই পাচ্ছি, দুজন মহিলা, স্যারের ওয়াইফ আর তোমার। এসব কি বলছো? আর কান্না করছো কেন? না কিছু না, আসলে কিছুদিন ধরে চোখের সমস্যা হচ্ছে। ও হ্যাঁ, বলা হয়নি, এটা আমার ওয়াইফ। আমি দুঃখিত যে আমাদের বিয়ে সেভাবে হয়নি, তবে খুব সুন্দরভাবে আবারও সেলিব্রেট করব। আর এ আমার বোন। আসলে ধর্ম জিনিসটা এমন, তাই কিছুটা তারা বেড়ে থাকার চেষ্টা করছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। তানিশা আর নীলা চুপ করে দাঁড়িয়ে আছে। সবাই নতুন, তাই কাউকে কিছু বলছে না। সবার বোঝা হয়ে গেলে এবার একটু বিশ্রাম নিন সবাই, আর আমরা অফিসটি ঘুরে দেখি। ওকে? আর আবির, ওকে আসতে বল। সবাই মিলে কাব্যর কেবিনে গেল। কেবিনটি অনেক সুন্দর করে সাজানো, যেখানে কাব্য মাঝে মাঝে এসে থাকতো আর সময় কাটাতো। তোমার নাম কি? কি হলো বলো? তাহিয়া ইসলাম। আবিরকে ভালোবাসো? ওর সাথে আমার কোনো কথাই হয়নি, তাহলে ভালোবাসা কিভাবে? সেটা তোকে বুঝতে হবে না। তুমি বলো আবিরকে ভালোবাসো? হুম। বেশ ভালো। এবার আমাদের খালি খালি বসে থাকার চেয়ে
এদের লাভ স্টোরি শুনি, কি বলো? আর তোমরা মুক্তি এখন বের করতে পারো। বেশ ভালোই হয়েছে। এই মেয়ে তুমি কি, হ্যাঁ এসব কি বলছো? ওই চুপ, তুমি বলো কিভাবে এই বুদ্ধর প্রেমে পড়লে? শুনুন, অফিসের চাকরিটা উনিই আমাকে দিয়েছে, আর আমার ওনার ব্যবহার খুব ভালো লেগেছিল। প্রতিদিন কাজের মাঝে মাঝে ওনার প্রতি আমার খেয়াল হতো। যখনই দেখতাম ওনার কাজগুলো খুব গোছালো থাকতো আর আমার পছন্দ মতো, বলতে আমার এমন ছেলেই চাই, বা মনে টানে যে সবসময় শান্ত স্বভাব ও ভালোভাবে থাকবে। তাই ওনার মধ্যে আমি সব গুণ পেয়েছি। কিন্তু মাঝখানে কিছুদিন উনি অফিসে আসলেন না। আমিও খুব ওনাকে মিস করতাম। তারপর অনেক দিন হয়ে গেল, আরও চিন্তা বেড়ে গেল যে ওনার কিছু হলো না তো। আজ হঠাৎ এভাবে আসতে দেখে আমি মনে করেছিলাম কি ওনার বিয়ে হয়ে গেছে। কথাটি বলেই কান্না শুরু করে দেয়। আর আবির বেচারা যা জীবনে শুনতে চায়নি সেটা আজ শুনলো। সেটাও কিছু বলতে পারছে না। আর কাব্য ও তানিশা এমন কাহিনী শুনে মিটমিট করে হাসছে। কি সুন্দর প্রেম কাহিনী গো। ইস আবির, এটা তুই মোটেও ঠিক করিসনি। এমন ভালোবাসাকে দূরে ঠেলে রাখার কোনো অধিকার তোর নেই। আমি কি করব? ভাইয়া আপনার হাতটি দেন। তানিশা আবিরের হাতটি নিয়ে এসে তাহিয়ার হাতের সাথে রাখে। সব হয়ে গেছে? হয়ে গেছে। এবার বিয়েটা বাকি। চলো, সবাই অনেক বসেছি, এবার ঘুরতে। চলো। ওই থাম, আজ থেকে এই বান্দরকে মানুষ তৈরি করার দায়িত্ব তোমার। যা ইচ্ছে করো, কিন্তু দুঃখ দিও না, কেমন? তাহিয়া মাথা নিচু করে একটা বাঁকা ঠোঁটের হাসি দেয়। চলো সবাই, আর মুখটি ঢেকে নাও। সবাই অফিস থেকে বিদায় নিয়ে চলে আসলো। আমরা এখন কোথায় যাব? জানি না, তুমিই বলো। চলো ইকো পার্কে যাই। আবার? চল না, খুব মজা হয় ওখানে। ভাইয়া চলো। ওকে। তিনজন বিভিন্ন কথা বলছে আর আবির ও তাহিয়া চুপচাপ বসে, কারণ তাদের একদম পাশাপাশি দেওয়া হয়েছে, তাই দুজনেই লজ্জায় লাল। কিছুক্ষণ পর তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। ইকো পার্ক, যেখানে অনেক অনেক ফুল গাছ এবং ঔষধি গাছ সমাহার, যার পার্ক হিসাবে যা যা থাকা দরকার। জায়গাটি সরকারি, তাই অনেক উন্নত। সবাই একসাথে মিলে প্রবেশ করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সবাই চারিদিকে দৃশ্য দেখছে, যেন প্রকৃতি তাদের মনটাকে আকর্ষণ করছে। ভাইয়া ভাবি চলো আমার সাথে একটু। নীলা দুজনের হাত ধরে নিয়ে অনেক দূর চলে যায়। আবির আর তাহিয়া পাশাপাশি দাঁড়িয়ে। আমায় লজ্জা পেলে চলবে না, স্যার বলে গেল। আমি তো ভুলেই গেছি উনি আমার। তাহিয়া কথাটা মনে মনে বলল। এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি বলবে কোথাও? যাক, বাবুটার লাড্ডু ফুটেছে তাহলে। এখনো ফোটেনি, চাইলে ফুটতে পারে। আমি ফুটিয়ে দিই। তাহিয়া আবিরের কাঁধের উপর হাত রেখে একগাল হাসি দেয়। এত চেঞ্জ হয়ে গেল, এই মেয়ে তো আমাকে খেয়ে ফেলবে। এখন এসব লজ্জা হাওয়া না লাগবে না। আচ্ছা চলুন জায়গাটি ঘুরে দেখি। দুজনেই হেঁটে যাচ্ছে, তখনই তাহিয়া আবিরের হাতটি চেপে ধরে। আর আবির অন্য মনস্ক হয়ে। কিভাবে? তুমি সত্যি আমায় ভালোবাসো? পরিবারের জন্য চাকরিটা করছি, কখনো প্রেম করিনি, কিন্তু মনে মনে একজনকে ঠিক করে রাখি, তার চরিত্র ইত্যাদি। কিন্তু এসবের সাথে তুমি মিলে গেলে। আমার কোনো ফিলিংস নাই তোমার প্রতি। লাগবে না, করে নেব। হ্যাঁ চলো তো, গল্প করতে করতে হাঁটি। দুজনের হাত ধরে একে অপরকে জানতে জানতে যাচ্ছে। আর তাদের এক পাশে তানিশা, নীল ও কাব্য তাদের সব দেখছে আর হাসছে। দুজনকে খুব মানিয়েছে। বান্দরটা এবার ঠিক হোক। তিনজন মিলে আবিরের সবকিছু দেখছে আর হাসছে। কিছুক্ষণ পর তারা সবাই একসাথে হলো। তাহিয়াও ফ্রি হয়ে গেল সবার সাথে। ঘুরে বেড়ানো, তার মাঝে সেলফি, কিছু খাওয়া দাওয়া আর ইত্যাদি। এসবের মাঝে বিকেল হয়ে যায়। বাসায় যাবে না? কি হলো? আমার তো মনে নেই এবার কি হবে। সমস্যা নেই, বলবে কাজের চাপ ছিল। আমাকে ফোন দিলে হ্যাঁ বলে দেব। আচ্ছা ভাইয়া চলো বাসায় চলে যাই। অনেক ঘুরেছি, বাসায় হয়তো বাবা মা চিন্তা করছে। চলো। আর তাহিয়া আমাদের সাথে এসো, তোমাকেই বাসায় পৌঁছে দিচ্ছি। বলার কি আছে, না চাইলেও ওকে আসতে হবে, তাই না? সবাই মিলে গাড়িতে বসে কাব্য গাড়ি চালাতে শুরু করলো। তাহিয়াকে বাসায় পৌঁছে দিয়ে তারাও সবাই বাসায় রওনা দিল। বাসায় পৌঁছাতে রাত হয়ে যায়। তারপর সবাই তাদের বাবা মায়ের সাথে সাক্ষাৎ করে ফ্রেশ হয়ে এসে খাবারের টেবিলে বসে।
আর সারাদিনে গল্প সব তাদের বাবা মায়ের সাথে শেয়ার করে আর আনন্দ করে। এমনকি আবিরের কথা বলাতে আবির বেচারা তো লজ্জাই শেষ। সেও ভেবে পাচ্ছে না সে এসব তারা কিভাবে জানলো, যা লুকিয়ে করেছে সেগুলো দেখে ফেলেছে। এভাবে আড্ডাতে সবাই ঘুমাতে যায়। কাপড় বুকের উপরে তানিশা মাথা রেখে দুজনে একে অপরে গল্প করছে। আজ তোমাকে পর্দায় অনেক সুন্দর লাগছিল। পর্দায় সবাইকে সুন্দর লাগে, কিন্তু এটা করে কেন? তুমি কি তোমার বউয়ের সৌন্দর্য অন্য কাউকে দেখাবে? কখনো না। তার জন্যই পর্দা করতে হবে আমায়। কোনো নারীর সৌন্দর্য তার স্বামী ছাড়া অন্য কারো দেখায় হবে না। বাহ, তুমি এসব কিভাবে জানলে? কেন, মুসলমানের মেয়ে হয়ে এতটুকু জানবো না? তাহলে এতদিন মেনে চলনি কেন? জানি না, তবে আমার মনে হয় 8-10টা মেয়ের স্টাইল দেখে আমিও তেমন হয়ে গেছিলাম। তবে এখন ঠিক হব ইনশাল্লাহ। তুমি কি আমায় শুধুমাত্র এই পৃথিবীতেই চাও নাকি পরকালেও? হঠাৎ এমন কথা কেন? না মানে সবাইকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তোমাকে সবখানে চাই। তাহলে তোমায় নিজের ধর্ম মেনে নিতে হবে। মানি তো। কি কি মানো? এই যে আমি মুসলমান। মুসলমান হিসেবে যা যা করণীয় সেগুলো করো? না। এখন থেকে করবে যদি আমার সারা জীবন আখিরাতে পরকালে পেতে চাও। কি কি করতে হবে? ইসলামের পথে সম্পূর্ণভাবে চলতে যা যা করতে হয়। করব, কিন্তু তাও তুমি একটা লিস্ট বানিয়ে দাও কি কি করব। ওকে শোনো। তারপর তানিশা কাব্যকে সব বলে। অবশেষে আমি ধার্মিক বউও পেয়ে গেলাম। আর কি কি গুণ আছে তোমার মধ্যে? জানি না, তবে মা আমাকে এইটুকু কাজ দিয়েছে, বলেছে এতদিন যা করেছো জানি না, এখন থেকে সবাই মিলে তোমরা সৃষ্টিকর্তার পথ মেনে চলবে। তাই আমি তার কথা না মেনে থাকতে পারলাম না। গুড, শুধু এটুকুই বলেছে? আর বলেনি যে খুব জলদি নাতি নাতনির মুখ দেখতে চাই? যা দুষ্টু, এটা এখন না, পরে। আচ্ছা, এটা এখন না, তবে আমার আদর পরে পাবে। কখন? আমার এখনই চাই। লাগবে? তারপর আবার দুজনেই ভালোবাসার সাগরে ডুব দিল। স্বামী স্ত্রীর মধুর ভালোবাসা। তারপর ভোরবেলা তানিশা কাপড় বুকের উপর থেকে উঠে গোসল করে এসে ফজরের নামাজ পড়ে, তারপর কোরআন তেলাওয়াত করে। এক মধুর সুর আজ তাদের বাসায় রাঙিয়ে দিচ্ছে, যেটা কাপড় মা বুঝতে পারে, কারণ তিনিও ঘুম থেকে উঠেছে। আমাদের বাসায় কোরআন তেলাওয়াত আমি আর কাব্বর বাবা ছাড়া তো কেউ করে না। কাব্যর মা আস্তে আস্তে সুরধ্বনি শুনে এগিয়ে এসে দেখে এটা কাব্যর রুম থেকে আসছে। তবে বৌমা? তার মার বুঝতে বাকি নেই, মন খুলে মুচকে হাসতে হাসতে চলে গেল। কিছুক্ষণ পর কাব্যরও ঘুম ভেঙে যায়, চোখ মেলে তাকিয়ে সে অবাক। এসব আমি কি দেখছি? একটা মেয়ের এতটা চেঞ্জ, কি আছে এই মেয়ের মধ্যে? হাজারো প্রশ্ন তানিশার দিকে চেয়ে মনে মনে ভাবছে। তার তানিশা মন দিয়ে কোরআন তেলাওয়াত করছে। কাব্য অনেক আগ্রহ নিয়ে তানিশার দিকে তাকিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। অনেকক্ষণ পর তানিশা উঠে বসে জায়নামাজটি ভাঁজ করে নিজেকে গুছিয়ে কাব্যর দিকে চোখ যেতে খেয়াল করে কাব্য তার দিকে একভাবে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। কি হলো, এভাবে তাকিয়ে আছো যে? এই যে মশাই। কি ভাবছো? না কিছু না। এত তাড়াতাড়ি উঠতে যে? এমনি। আচ্ছা, আমায় ডাকলে না কেন? তুমি কেন উঠবে? আমিও তোমার মতো হতে চাই। তুমি যে নিজেকে এত চেঞ্জ করতে পারো ভাবতেই পারিনি। নারীকুল এমনি তাদের এক থাকতে নেই। কোরআন তেলাওয়াত পারো? কেন তুমি পারো না? ছোট থাকতে শিখেছিলাম, এখনো মনে আছে হয়তো। যাও উঠে ফ্রেশ হয়ে নাও। কাপড় ফ্রেশ হতে চলে যায় আর তানিশা নিচে যেয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করছে। আজ তিনি মুখে হাসি নিয়ে কাজ করছে, যেটা তানিশা বুঝতে পারছে না। ধন্যবাদ মা তোমাকে। কেন? এতদিন পর এই বাসায় কোরআন তেলাওয়াত হলো এত মধুর সুরে। আমি চাইছি আপনার পথ অবলম্বন করে চলতে, আপনি শুধু আমায় বুঝিয়ে দেবেন। এই তো, এটাই আমি চেয়েছিলাম। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আমি এইভাবে সারা জীবন চলতে চাই। আচ্ছা মা, আজ এত রান্না কেন? তোমাদের জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি বলতে আছে? তাও ঠিক। আচ্ছা ঠিক আছে। রান্নার কাজ সেরে সবাই মিলে ব্রেকফাস্ট শুরু করে। বিভিন্ন বিনোদন নিয়ে বসে সবাই। আবির ভাইয়া ভাবিকে কবে নিয়ে আসবে? আমি কিভাবে বলবো, তোরা ঠিক কর, আমি এর মধ্যে নেই। বউ নেবে তুমি আর পরিশ্রম আমাদের। আচ্ছা আমার লাগবে না, তোরা নিয়ে নে। মেন নাম্বার নিয়েছো? না মানে মানে না, মেন নাম্বার আমায় দাও। কেন বাবা, তোমার লাগবে? এটা কেমন কথা মামুনি? না মানে নাম্বার চাইছো? এটা বুঝতে হবে না, এটা আমি আর তোমার মা বুঝে নেব।
আর হ্যাঁ, আজ বাসায় একজন আসবে। একজন না, 3 জন। কে? না না না, বলা যাবে না। বাবা অফিসের কাজ কিন্তু পেছনে পড়ে আছে অনেক। রাখো তোমার কাজ, এখন ফ্যামিলির দিকে মন দাও। আল্লাহ যা করে ভালোই করে। আচ্ছা মা, তারা কখন আসবে? সময় দাও, এখন 9টা 23 বাজে, 10টা 30-এ চলে আসবে। আমি বুঝে নিয়েছি কে আসবে। বুঝলে ভালো, কিন্তু বললে খবর আছে। এভাবে শুধু কথাই চলবে, কাজ নেই? ভাইয়া, তোর কি কাজ ছাড়া কিছু চলে না? বদমাইশের কাজ বেশি। সবাই মিলে হাসাহাসি করছে আর কাব্য রেগে মেগে শেষ। আমায় রাগানো তাই না? দেখাচ্ছি। কাব্য কথাটা মনে মনে বলল। আচ্ছা নীলা, পড়াশোনা কেমন চলছে? সেটা আমি কেন বলবো, তুই জেনে নে। আমারও পড়াশোনা শুরু করতে হবে। হ্যাঁ মা, এই ধাপটুকু পার করো, তারপর দেখা যাবে। বাবা। তানিশা, আমার ঘড়িটা কোথায়? একটু খুঁজে দাও চলো তো। বালিশের পাশে। এ কিভাবে জানলো? কি করি এখন? আইডিয়া। আর কিছু না। আচ্ছা, একটু রুমে চলো, কাজ আছে। কি? চলো না। কি কাজ? চলো। সবার এমন কাজ আর কাব্যর কথা শুনে তানিশা বেচারি লজ্জায় লাল, আর কাব্য মিটমিট করে হাসছে। পাজি বর, তোর একদিন কি আমার একদিন, দেখে নেব। সবাই এমন সিন দেখে হা হা করে হাসতে লেগে যায়। হাসির মাঝে কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে আসলো? তোমাদের বুঝতে হবে না, উঠে দাঁড়াও বৌমা। কেন? উঠো না। তানিশা উঠে দাঁড়ায়, আর তার মা এসে তানিশার চোখ দুটি ধরে দরজার কাছে নিয়ে যেয়ে দরজাটি ধীরে ধীরে খুলে দেয় এবং সাথে তানিশার চোখ দুটি খুলে দেয়। তার মা বলে ওঠে, সারপ্রাইজ। আম্মু। মামনি, কেমন আছো? তোমরা কি আমায় খারাপ থাকতে দাও? দেখো না, কত ভালোবাসার একটা ঘরে রেখে গেলে যে এখন এই বাঁধন ছেড়ে আর যেতেই পারবো না। বাহ, আমার মেয়ে কত বড় হয়ে গেছে। শুধু আম্মুকে নিয়ে থাকলে হবে, আমরা নেই? কে বলেছে নেই? আমার আব্বুকে ছাড়া চলবেই না। আমার সবাইকেই চাই, কাউকে হারাতে পারবো না। তোমরাই তো আমার সব। থাক, অনেক হয়েছে। বাবা মায়ের ভালোবাসা নেওয়া বাদ দিয়ে এবার আমাদের দিকে একটু দেখো। আচ্ছা আম্মু, সুমি কোথায়? আমাকে কিভাবে পাবি? দুজনেই তো আমাকেই ডেকে রেখেছে। ও লে 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 লে, দেখি দেখি আমার বোনটিকে। কেমন আছিস? যেমন রেখেছো। আমি কি করলাম? কিছুই করনি। কি জানো না, তোমার সাথে আমার একবেলা ঝগড়া না হলে পেটের ভাত হজম হয় না। আমার চকলেট যদি কেউ একজন না খায়, তাহলে আমারও খেতে মনে চায় না। জানো, তুমি চলে এসেছো, আমি চকলেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি। খুব মিস করি আপু তোমাকে। দুই বোন মিলেই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। পাগলি, সময় যেমন থেমে থাকে না, তাই আমাদেরও থেমে থাকতে নেই। সময়ের সাথে সাথে পরিস্থিতিও পাল্টে যায়। তানিশা সুমি চোখের পানি মুছে দিয়ে বলল, চল এবার ভেতরে চল। আম্মু চলো সবাই। সবাই মিলে রুমের ভেতরে যেয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার নিচে আসে। তারপর একসাথে মিলে সবাই বসে। সবাই আজ হাসি মুখে আনন্দের জোয়ারে আড্ডাতে বসে। এইভাবে আড্ডা দেয়, এই মাঝে খাওয়া দাওয়া, নিজের ইবাদত করা, সবকিছুর মাঝে দিন থেকে রাত, আবারও দিন। সবাই সকালে উঠে ব্রেকফাস্ট করে আড্ডাতে বসে। তারপর কথার মাঝে দিয়ে তানিশার বাবা মা তানিশা ও কাব্যকে নিয়ে যেতে চায়, যেটা কেউ না বলবে না, কারণ এটাই নিয়ম। দুইজন মিলে রেডি হয়ে নেয় এবং সবার সাথে হাসি মুখে বিদায় নেয়। তানিশা আজ অনেক খুশি, কারণ কতদিন পর সে তার প্রিয় রুমটিকে দেখবে, নিজের করে সবকিছু পাবে। সে কত আনন্দ। বাসায় পৌঁছাতেই বিকেল হয়ে গেল। সবাই নিজ নিজ রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে এসে কথা বলে কাব্য, তানিশার বাবা আর সুমি। তানিশা ও তার মা রান্না করছে একসাথে আড্ডা জমিয়ে। রান্না শেষ হয়ে গেলে সবাই একসাথে মিলে রাতের ডিনার শেষ করে নিজ নিজ রুমে যায়। কাব্যর বুকে তানিশা শুয়ে মাঝে মাঝে দুষ্টুমি, হাসাহাসি, আবার কথা, এগুলোর মাঝে ভালোবাসা চলতে থাকে। তারপর দুজনে ঘুমিয়ে যায়। এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার দিনগুলো। কিছুদিন সেখানে থেকে আবার চলে আসে। তানিশার মন খারাপও ছিল, অনেক কান্নাও করেছে, তবুও সে জানে আমায় যেতে হবে, তাই দুজনেই বাসায় চলে আসলাম। সারাদিন মন খারাপ করেছিল, আর কাব্যও কিছু বলছে না। সেও চায় তার বাবা মাকে নিয়ে কিছু ভাবুক। কিছুক্ষণ পর তারা নিচে যায় এবং বিভিন্ন কথার মাঝে তানিশার মন ভালো হয়ে যায়। আবারও দুষ্টুমি শুরু, কিছু কথা, কিছু দুষ্টুমি, এভাবেই তারা দিন পার করছে। এর মাঝে কাব্য ও আবির অফিসে জয়েন করে।
আর তাদের বাবাকে আর যেতে দেয় না। দুজনেই সব ঠিক করে নেয়। আর এদিকে কাব্যর বাবা মা লুকিয়ে লুকিয়ে আবিরের ব্যাপারটা ঠিক করে, সবকিছু ঠিক করে ফেলে, কিন্তু কেউ কিছু জানে না। একদিন সবাইকে বলে দিলেও আবিরের কাছে থেকে লুকায়। বিয়ের সব ব্যবস্থা তারা সবাই মিলে করে ফেলে, কিন্তু আবির কিছুই বুঝতে পারছে না। একদিন তাহিয়া আবিরকে ফোন দেয়। তখন আবির আর কাব্য অফিসে ছিল। ফোন দিয়ে বলে, আজ রাতে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমায় না জানিয়ে আমার পরিবার এমন করেছে, যদি শেষবারের মতো আমায় দেখতে চাও তাহলে এইখানে চলে আসো। এমন কথা শুনে আবির কি করবে ভেবে পাচ্ছে না, যেন সব স্তব্ধ হয়ে গেছে। আবির কাঁদো কাঁদো গলায় যে কাব্যর সামনে সব বলে, এবং কাব্য আবিরের সামনে একটু খারাপ মুড নেয়। কিন্তু তাহিয়া সব কিছু জানে। বিয়ের সব গোছগাছ করা হয়ে গেছে। পরদিন এই রাতে কাব্য আর আবির চলে আসে বিয়ের অনুষ্ঠানে। আবির লক্ষ্য করে তাহিয়াকে দেখতে পুরো অপ্রুষী লাগছে। বিশেষ করে তাহিয়ার চোখ দুটো নীল, যেটা যে কারোর ক্রাশ, কিন্তু ওর ভেতরের সবকিছুই অসাধারণ। কোনো স্টাইল বলতে নেই। বিয়ের মঞ্চে তাহিয়ার শরীরে শুধুমাত্র মুখমণ্ডল বের হয়ে আছে, বাকি সব পর্দায়। আবির যেটা একভাবে তাহিয়ার দিকে চেয়ে লক্ষ্য করছে, আর তাহিয়া তার বান্ধবী ও আশেপাশের আত্মীয়দের সাথে কথা বলছে। তার মুখে কোনো চিন্তার ছাপ নেই। তাহিয়ার এমন হাসাহাসি দেখে আবির রেগে গেছে। একদিন তাহিয়ার সাথে থেকেই আবির দুর্বল হয়ে পড়েছে, তাই সে কিছুতেই তাকে অন্যের হাতে তুলে দেওয়ার কথা ভাবতে পারছে না। আবির রাগের মাথায় কিছু বুঝতে পারছে না। আর কাব্য আবিরের পাশে দাঁড়িয়ে মিট মিট করে হাসছে। কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু। পাত্রী বসে আছে, কিন্তু পাত্রেরই আবির একভাবেই বিয়ের মঞ্চের সামনে দাঁড়িয়ে তাহিয়াকে দেখছে, কিন্তু কাব্য তার পাশে নেই। চারিপাশে মানুষের গুনগুন শব্দ, তার মাঝে গান বাজনা চলছে, কিন্তু কাব্যর ফ্যামিলির সবাই এখানে উপস্থিত, কারণ তারাই তো এসব করেছে। কিন্তু আবিরের কোনো হুঁশ নেই। কি রে, এখানেই থাকবি? আসলেই তো, এখানে কেন থাকবো আমি? আমার তো আর এখানে থাকার মানে হয় না। চল এখান থেকে। কিন্তু বাসায় না, হাজার হোক একজনের বিয়ে, তাই হাসি মুখে তাকে বিদায় দেই। চল আমার সাথে। কাব্য আবিরকে একটা রুমে নিয়ে যায়, যে বরের সাজে সাজিয়ে দেয়। সে নিজের আবিরকে কাপড় পরিয়ে দেয়। এমনটা আজকে না, অনেক দিনে কাব্য প্লাস আবির এমন করে। বরের সাজ সেজে আবিরকে আজ অনেক সুন্দর লাগছে, কিন্তু সেদিকে আবিরের কোনো হুঁশ নেই। কাব্য আবিরকে সাথে করে নিয়ে এসে তাহিয়ার পাশে বসিয়ে দেয়। পাশে দেখ তো কে। আবির পাশে তাকে থমকে যায়। এখানে কেন আমি? বুঝছিস না, বউয়ের পাশে তো বর থাকে, তাই এর তাহিয়ার পাশে যেহেতু তুই, তাহলে তুই তাহিয়ার বর। তার মানে? তুই ঠিকই ধরেছিস, এটা আমাদের কাছ থেকে উপহার। কেমন দিলাম? আবির কাব্যকে বকবে নাকি কি করবে ভেবে পাচ্ছে না। বসা থেকে দাঁড়িয়ে কাব্যকে ঝাপটে ধরে। কাব্য আবিরকে জড়িয়ে ধরে। তুই আমার দোস্ত না রে, আমার ভাই, আমার আপন ভাই, খুব ভালোবাসি তোকে। আরে আরে, ফেস খারাপ হলে ফটো ভালো উঠবে না। এবার একটু বউয়ের পাশে বসে গল্প করো। কাব্য আবিরকে বসিয়ে দেয়। সাথে সবাই তাদের এমন সিন দেখে এবং অবাক হয়, কিন্তু কাব্য একটু স্পেশাল ভাবে ক্যামেরাতে সবার ছবি তোলে। আর তার বাবা মা প্লাস তানিশার বাবা মা সবাই সাথে আছে। আর মেয়ে পক্ষের বাবা মা সহ সবাই একসাথে আড্ডা জমিয়ে মিলামিশি করছে। তানিশা আর নীলা দুইজনে তাহিয়ার এক পাশে বসে আছে, এবং তাদের সাথে তাদের বান্ধবী সহ আছে। কিন্তু তানিশা ও নীলা দুজনেই পদ্মা সম্পূর্ণ, যেটাতে দুজনকেই আজ খুব সুন্দর লাগছে। কিন্তু একটা জিনিস পরিবর্তন নেই, যেটা তানিশার দুষ্টুমি। চাইলেও এর পরিবর্তন হবে না, কারণ এটার জন্যই তো সবাই তাকে এত ভালোবাসে। 4 বছর পর, এই 4টি বছর তাদের কাছে যেন ছিটেফোঁটা খুব সহজে চলে গেল। আবির ও কাব্য একে অপরের প্রতি খুব নির্ভরশীল। আর তাদের পরিবার বলতে সবাই একসাথে থাকে। তানিশার বাবা মাকে অনেক আগে থেকেই কাব্য আর কাজ করতে দেয় না, সবকিছু কাব্য ঠিক করে। আর সুমি এখন পড়াশোনা করছে, কেননা তার সব ডাক্তার হওয়া। তানিশা আর তাহিয়া তাদের দুষ্টুমি দেখে সবসময় একসাথে তাদের পরিবার মাতিয়ে রাখে। কিন্তু 1 বছর আগে নীলার একজন ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু দেশের বাইরে চলে গেছে, কেননা তার হাজব্যান্ড বিজনেসম্যান। আর সুমি এখনো পড়াশোনা করছে। আরও একটা সারপ্রাইজ আছে, যেটা শেষেই বললাম। তানিশা ও তাহিয়ার দুজনেরই বেবি হয়েছে। তানিশার মেয়ে ও তাহিয়ার ছেলে। এদের দুজনের নাম আপনারাই বলুন।